সুপ্রিয় শিক্ষার্থীরা, সুস্থ আছে, আমার জন্য দোয়া করবা। আজ উপকরণগুলো ছিল তোমার 6 সেম। আমি আশা করি অবশ্যই তোমাদের মনে আছে যে 6 সেমটা কি। আর আজ আমাদের পাঠ্য বিষয় হবে ব্যবস্থাপনার কার্যাবলী বা চক্র, আমার ব্যবস্থাপনা। তো ব্যবস্থাপনার কাজে প্রথম এটা হবে চক্রটা, কার্যাবলীর প্রক্রিয়াটা। পরিকল্পনা, সংগঠন। আশা করি লেখাগুলো বোঝা যাচ্ছে। কর্মী সংস্থান, নির্দেশনা। এগুলো প্রতিটির সাথে প্রতিটি জড়িত। কোনো একটা সংস্থা, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, এগুলোর একটাও যদি বাদ যায়, দেখবা তুমি ব্যবস্থাপনার ওই কার্যটাই সঠিক হবে না। তারপরে এখানে আসবে তোমার প্রেরণা। পেন্সিল কম্পাস দিয়ে যাতে খুব সুন্দর হয়, একটা বৃত্তার ভিতরে যাও না, লেখা ঠিক আছে কিনা দেখ। কাজে আমরা এখন এক এক করে শুরু করব। পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, নিয়ন্ত্রণ। At first we are doing to পরিকল্পনা। পরিকল্পনাকে বলা হয় ব্যবস্থাপনার ভিত্তি। ফাউন্ডেশন পিলার। খুব ভালো হয় লিখে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। করে রাখাকে কল্পনা বলে। একে প্ল্যানিং, দর্পণ। পরিকল্পনা ব্যবস্থাপনার আসবে তখনই তোমার পূর্বেই আগে ভাগে নির্ধারণ করে রাখাকে পরিকল্পনা ব্যতীত কোনো কাজ, তাই একে ব্যবস্থাপনার আয়না বা দর্পণও বলা হয়ে থাকে। বললাম যে ব্যবস্থাপনার আয়না কি, তুমি বলবে পরিকল্পনা। ব্যবস্থাপনার দর্পণ কাকে বলা হয়, পরিকল্পনাকে বলা হয়। তুমি খেয়াল করবা প্রশ্নের সাথে তোমার উত্তরটা ঠিক আছে কিনা। এখন এখানে আমি দেখব DATION, PILL, পিলার অফ ম্যানেজমেন্ট। আশা করি বুঝতে পারছো। প্ল্যানিং ইজ এ ফাউন্ডেশন পিলার অফ ম্যানেজমেন্ট। মানে আমরা বিল্ডিং তৈরি করি, দালান কোঠা তৈরি করি, কালভার্ট, ব্রিজ তৈরি করি, ওগুলাতে পিলার দেওয়া হয়, ফাউন্ডেশন। ওটা হলো তোমার প্ল্যানিং বা পরিকল্পনা, ব্যবস্থাপক ম্যানেজমেন্ট। অর্থাৎ প্ল্যানিং থেকে ফাউন্ডেশন, পিলার। এরপর আমরা দেখব সংগঠন। খেয়াল করো, আসবে আমাদের চক্রের 2 নম্বর কি ছিল, সংগঠন।
আমরা কি করেছি, পরিকল্পনাটাকে গ্রহণ করেছি। কবে কোনো কাজ করা পরিকল্পনা, পরিকল্পনাকে পরিকল্পনাকে বাস্তবায়ন বাস্তবায়নে রূপদান করা, অর্থাৎ ভূমি মূলধন সংগঠন একত্রীকরণ করে মূলধনকে একত্রীকরণ করে করাই শিক্ষার্থীরা, ভূমি শ্রম মূলধনকে একত্রীকরণ করে বিনিয়োগ করাই সংগঠন হতে পারে। যেমন ধরো কোনো প্রতিষ্ঠানকে এগুলো তোমার প্রাতিষ্ঠানিক ভাষা। আমরা জানি সংগঠনটা তোমার একটা প্রতিষ্ঠানে কাজ করতে গেলে ভূমির ক্ষেত্রে কিছু বিভাগ উপবিভাগ থাকবে, শ্রমিক লেভেলে উপবিভাগ থাকবে, বিভাগ থাকবে এবং মূলধনকারী বিভাগ উপবিভাগ থাকবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে তোমার বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ব্যক্তি নিযুক্ত থাকবে। এখন যে যার মতো যদি কাজ করে তাহলে কি আর সেটা হবে? তাহলে সেটা সংগঠন হবে। তোমার বিভাগ উপবিভাগ অনুযায়ী কাজকে নির্দিষ্টকরণ করে দিবে, তাহলে তোমার কি হবে? সংগঠনটা পরিপূর্ণ হবে। সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় ধাপ। খেয়াল করো, সংগঠন দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে নিও, দেখে নিও অবশ্যই। এবার আসবো আমরা 3 নম্বর পজিশন। আমাদের ব্যবস্থাপনা চক্রের 3 নম্বর পজিশন কি ছিল ছাত্রছাত্রীরা? কর্মী সংস্থান। প্রতিষ্ঠানের খেয়াল করো, আমরা সংগঠনে করেছি যে বিভিন্ন বিভাগ উপবিভাগের কাজকে একত্রীকরণ করে যোগ্যতা দিয়ে দিছি। এখন এখানে কর্মী মানে আমরা অবশ্যই বুঝি শ্রমিক, যে কোনো শ্রমিক, সে উচ্চস্তর থেকে নিম্নস্তর পর্যন্ত কর্মী, সে শ্রমিক হবে। তারপর তার সংস্থান মানে জোগাড় করে দক্ষ যোগ্য কর্মীকে কালেক্ট করে নেওয়া, জোগাড় করে নেওয়া। তো প্রতিষ্ঠানের দক্ষ জনবল, প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে দক্ষ জনবল গড়ে তোলার প্রয়াসে বা গড়ে তোলার জন্যে দক্ষ জনবল গড়ে তোলার প্রয়াসে উপযুক্ত কর্মী নির্বাচন
নির্বাচন, নিয়োগ, নিয়োগ, প্রশিক্ষণে বা উন্নয়নে ব্যবহার করাই কর্মী সংস্থান। খেয়াল করো, আমার একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানে আমার যথেষ্ট জনবল আছে, কিন্তু সেখানে দক্ষ এবং উপযুক্ত কাজের জন্য উপযুক্ত লোক আছে কিনা, দক্ষ জনবল আছে কিনা সেটা নির্বাচন করব আমি কর্মীর নির্বাচন দিয়ে। কয়েকজন কর্মীর মধ্যে নির্বাচন করব, তাদের ভিতর থেকে যোগ্য লোককে নিয়োগ দিব। নিয়োগ দেওয়ার পর তাকে প্রশিক্ষণ বা প্রতিষ্ঠানের উন্নয়নে তাকে প্রশিক্ষণ দিব, তার উন্নয়ন করব এবং উন্নয়ন করে ব্যবহার উপযোগী হিসাবে তাকে আমি কর্মীর সংস্থান করব। ঠিক আছে, এখন 3 নম্বর চক্রে কর্মী সংস্থান যদি থাকে, তাহলে বলো তো কর্মী সংস্থান ব্যবস্থাপনার কততম ধাপ? একটু খেয়াল করো, পরিকল্পনা ছিল প্রথম ধাপ, সংগঠন দ্বিতীয় ধাপ, তাহলে ব্যবস্থাপনার তৃতীয় ধাপ হবে কর্মী সংস্থান। এটি কি ব্যবস্থাপনার তৃতীয় ধাপ। এখন আমি একটা লেখা লিখবো, দেখো ওই লেখাটা আমি উল্টো লিখেছি যে তোমার মেশিন, মানি, মার্কেট, materials, method। 1 2 3 4 5। খেয়াল করো, এই 5টির এখানে একটা নেই, কি নেই? এই 5টির প্রত্যেকটাই অকেজু হবে, অকেজু হয়ে যাবে যখন ম্যান থাকবে না, তাই না? এখন খেয়াল করো, এখানে আমি 5টা শব্দ লিখেছি। আমার ব্যবস্থাপনার উপকরণ আমি কটা করেছিলাম? 6টার ভিতরে এট ফার্স্ট কি ছিল? ম্যান না থাকলে মেশিন চালানো যাবে না, ম্যান না থাকলে মানি বা অর্থ কোনো কাজে লাগবে না, ম্যান না থাকলে আমার মার্কেট অকেজু হয়ে যাবে, ম্যাটেরিয়ালস কোনো কাজে লাগবে না, মেথড বা মাধ্যমও কোনো কাজে আসবে না। কাজে আমার সর্বপ্রথম কি দরকার? ম্যান দরকার। আর এখানে দেখো, শুধু ম্যান হলেই, আমি যে ম্যান বলছি, এই শুধু ম্যান হলেই কিন্তু আমার হবে না। আমার ম্যান আছে, এগুলি নাই, মেশিন নাই, মানি নাই, মার্কেট নাই, তাহলে আমার কি হবে? ম্যান, ম্যাটেরিয়ালস আছে, মানি আছে, ম্যাটেরিয়ালস আছে, মেশিন, এই যে কোনো একটার যদি অভাব থাকে, ব্যবস্থাপনার 6টা উপকরণ তোমার সম্পূর্ণই অকেজু হয়ে যাবে। চার নম্বর আমরা দিয়েছিলাম নির্দেশনা বা নেতৃত্ব। নির্দেশ করা, যে কোনো কারোকে কিছুকে নির্দেশ করাটাই তোমার নির্দেশনা হবে, আর সেটাই নেতৃত্ব দিবে। ধরো কোনো কাজ, একদল গোষ্ঠীকে, নেতা থেকে নেতৃত্বের জন্ম, এটা আমরা জানি। এখন নেতা থেকে নেতৃত্ব, নেতা নির্দেশনা দিবে, স্বাভাবিক, কিন্তু কে নির্দেশনা দিবে? একদল গোষ্ঠীকে বা কর্মীকে নির্দিষ্ট
লক্ষ্যে এগিয়ে এগিয়ে নেওয়ার নাম নেতৃত্ব বা নির্দেশনা। নির্দেশনাকে ব্যবস্থাপনার হৃৎপিণ্ড বলা হয়ে থাকে। নির্দেশনাকে ব্যবস্থাপনা কি বলা হয়ে থাকে? হৃৎপিণ্ড। খেয়াল করো, সাপোজ আমার বডিতে হৃৎপিণ্ডটা এখন আছে, হৃৎপিণ্ড নেই, বডিটা আছে। হু আই এম? আই এম নাথিং, অনলি কি বলবো, আমি একটা লাশ ছাড়া কিছুই না। ঠিক তেমনই যখন ব্যবস্থাপনার হৃৎপিণ্ড বা কোনো নেতৃত্ব দেওয়ার কেউ থাকবে না, নির্দেশনা দেওয়ার মতো কেউ থাকবে না, তখন সেটাকে আমরা কি বলবো? লাশ বলবো। কারণ তখন ব্যবস্থাপনা ওখানে কোনো কাজে লাগবে না, কেননা ব্যবস্থাপনা হৃৎপিণ্ডই হলো তোমার নির্দেশনা বা নেতৃত্ব। আমার কর্মী সংস্থান আমি দেখেছি দক্ষ জনবল সংস্থান করা, নিয়োগ দেয়া। এখন দক্ষ জনবল বুঝি যদি সবাই যার যার মতো কাজ করে, তাহলে কি তোমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো? নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে কর্মীকে তার উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত, অধস্তন কর্মীকে তোমার সঠিক নির্দেশনা প্রদান করার জন্য একজন নির্দেশক বা নেতা প্রয়োজন। আর এই কাজটা যে করবে সেই হবে নেতা। আর ওই নির্দেশনা যিনি নির্দেশনা বা নেতৃত্ব প্রদান করবেন তিনি নেতা। খেয়াল করেছ, এই বইয়ে এই নেতা সম্পর্কে, নেতৃত্ব চ্যাপ্টার সম্পর্কে আমরা অনেক বিস্তারিত জানবো, আমরা অনেক ইতিহাসও জানবো। এখন এখানে তোমার যতটুকু আমার জানা দরকার, খেয়াল করো, যখন কোনো লোক নির্দিষ্টভাবে নির্দেশনা প্রদান করবেন, প্রতিষ্ঠান, সংসার থেকে শুরু করি, সংসার, সমাজ, প্রতিষ্ঠান প্লাস দেশ, রাষ্ট্রকেও যিনি নির্দেশনা দেন তিনি হলেন রাষ্ট্র নেতা। সেই রাষ্ট্রনেতা, বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রনেতা আছে আমরা জানি, আমাদের বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু শেখ হাসিনা। তারপর ওনার নির্দেশনা, ওনার মন্ত্রী পরিষদ পরিচালনা করে, মন্ত্রী পরিষদের নির্দেশনায় সরকারের কি এমপি যারা, তারা পরিচালিত হয়ে থাকে। এমপিদের মাধ্যমে একটা গ্রাম, এলাকা, চেয়ারম্যান, মেম্বার পরিচালিত করা হয়ে থাকে। সেই নেতা একদম নিম্ন স্তর থেকে, নেতা তৃণমূল পর্যায় থেকে নেতা যেতে যেতে কোথায় গেছে খেয়াল করো, সে রাষ্ট্র পর্যায়ে গেছে। সেই নির্দেশনা তোমার কোম্পানি পর্যায়ে হবে, ব্যক্তি পর্যায়ে হবে, রাষ্ট্র পর্যায়ে হবে। আর এটাই হবে তোমার, এর জন্যই একে আমরা বলি কি? হৃৎপিণ্ড। ব্যবস্থাপনা হৃৎপিণ্ড বলা হয় কাকে? আমি যদি প্রশ্ন রাখি এখন তোমাদের মাঝে যে ব্যবস্থাপনা হৃৎপিণ্ড কাকে বলা হয়, তাহলে অবশ্যই তোমরা বলতে পারবে আশা করি। প্রেরণা। কর্মীকে বিভিন্ন রকমের উৎসাহ উদ্দীপনা প্রদান করে কাজে প্রেরণা দেওয়াই নামই প্রেরণা। আমরা লিখে ফেলি, অধস্তন লিখি। হ্যাঁ, অধস্তন কর্মীকে কাজে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন
রকমের বিভিন্ন রকমের অনুপ্রেরণা প্রদান করার নামই প্রেরণা। সাপোজ খেয়াল করো, আমি কর্মী সংস্থানে কর্মী নিয়োগ দিলাম। কর্মী নিয়োগ দেওয়ার পর তার কাজ নির্ধারণ করে দিলাম। কাজ নির্ধারণ করে দিলে সে যদি তার ইচ্ছা মতো কাজটা করে, তাহলে কিন্তু আমি কাজটা সঠিকভাবে পেলাম না। এখন আমাকে কি করতে হবে, তার কাছ থেকে কাজ আদায় করে নেওয়ার লক্ষ্যে তাকে বিভিন্ন ধরনের উৎসাহ দিতে হবে, অনুপ্রেরণা জাগাতে হবে যে হ্যাঁ অবশ্যই আপনি এই কাজটা পারেন, তুমি ইউ হ্যাভ ডান। এই যে ইউ হ্যাভ ডান, এই যে কথাটা আমরা ব্যবহার করব কখন, যখন দেখবো যে তাকে দিয়ে আমি কাজটা আদায় করে নিতে পারছি। আর এই প্রেরণা দুই রকমের হতে পারে। প্রেরণা দু রকমের, এক কি আর্থিক, দুই অনার্থিক। আর্থিক প্রেরণা সম্বন্ধে আমরা সবাই জানি, বেতন, বোনাস, ইনক্রিমেন্ট, চার নম্বর কি আসে, বোনাস ছাড়াও 4 নম্বর আসে তোমার আরো কিছু বাড়তি পাওনা। বোনাস বা বাড়তি পাওনা, বাড়তি লিখে দিই। এই ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি তোমার ব্যবহার করে বার্ষিক একটা পাওনা দেয়, যে প্রতি বছর প্রতিষ্ঠানে যা লাভ হবে তার একটা পার্সেন্টেজ কর্মীদের কাছে যাবে। অনেকে বেতন, সবাই কর্মী মানে বেতন পাবে, বোনাস পাবে, ইনক্রিমেন্ট বা বাৎসরিক বোনাস, যেটা বাৎসরিক বোনাস পাবে। এই তিনটা সম্বন্ধে আমাদের এক আছে। কিন্তু এই যে বাড়তি পাওনা যেটা আছে, খেয়াল করো, কোনো কর্মী ভালো একটা দিল, রিটার্ন দিল, তার ভালো কাজ দেখালো, তখন তাকে কিছু পাওনা দেওয়া হয়ে থাকে। তারপর তোমার বছর শেষে ব্যাংকিং সেকশনে আমরা দেখি, বছর শেষে সে কোনো ছুটি কাটায় নেই, বাড়তি কোনো ছুটি কাটায় নেই তার নিজস্ব প্রয়োজনে, তখন তাকে 1 মাসের একটা স্যালারি পে করা হয়ে থাকে। এটা আমরা ব্যাংকিং সেকশনে দেখি, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে এগুলো দেখা যায়। তারপর আছে তোমার অনার্থিক। খেয়াল করো, এই যে অনার্থিক পেশনাটা, অনার্থিক পেশনা কি হতে পারে, একটা অনুষ্ঠান হচ্ছে, সেমিনার হচ্ছে, একটা সেমিনার করলাম, অনার্থিক পেশনা। তাকে সবাই উৎসাহ দেওয়ার জন্য হাততালি পে করলাম, হাততালি দিলাম, সেটা অনার্থিক পেশনা। কিংবা তাকে একটা উৎসাহ দেওয়ার জন্য এবছর যদি আপনি আপনার টার্গেট পূরণ করতে পারেন, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে হয় যে টার্গেট পূরণ করতে পারলে তাহলে তার জন্য বড় প্রাপ্তি আছে। সেই বড় প্রাপ্তিটা যখন উচ্চ থাকবে, না বলা থাকবে, তখন সেটাই অনার্থিক পেশনা হবে। এবং সে কি করবে, ওই পেশনার, ওই অনুপ্রেরণার দিকে তাকিয়ে কাজে এগিয়ে যাবে। আরো 2টা আছে, সমন্বয়। আমি শেষ করি, সমন্বয়। খেয়াল করো, এ পর্যন্ত আমরা সংগঠনে দেখেছি ভূমিশ্রম বন্ধন, সেই সংগঠন, তারপর কর্মী সংস্থান, নির্দেশনা দিলাম, প্রেরণা দিলাম। এই বিভিন্ন কাজ, বিভিন্ন সংগঠন ও কাজকে একত্রীকরণ করাই সমন্বয়। খেয়াল করো, এই যে সংগঠন ও কাজকে একত্রীকরণ, কোন কোন সংগঠনে কোন কোন কাজ নিয়ন্ত্রিত
নিয়ন্ত্রিত থাকবে, কোন কোন সংগঠনে কোন কোন কাজ নিয়ন্ত্রিত থাকবে এবং তার ধারাবাহিকতা ঠিক থাকবে, সেগুলো আমরা দেখব। এখন একটা বিভাগ চালাতে গেলে, আমি পরবর্তী সেকশনে আসবো তোমাদের নিয়ে, একটা বিভাগ চালাতে গেলে বিভিন্ন সংগঠন থাকবে। এই সংগঠনগুলা কি? সংগঠন শুধু রাজনীতি ক্ষেত্রে হয় না, সংগঠন শুধু রাজনীতি ক্ষেত্রে হয় না, তোমার প্রত্যেকটা বিভাগের হিসাব থাকবে, ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবে, তারপর থাকবে হিসাব, প্রশাসন, আর 5 মিনিট, হিসাব, সুপারভাইজার, এই সংগঠনগুলোর কাজ, বিভাগীয়করণ হলো তোমার সংগঠন ও কাজ। এই সংগঠনগুলো একটা প্রতিষ্ঠান চালাতে গেলে আমাদের লাগবে। আর এই প্রতিষ্ঠানগুলোর কাজ, হিসাব, ঊর্ধ্বতন কর্মকর্তা অবশ্যই সুপারভাইজার কিংবা শ্রমিকের কাজ করবে না, সুপারভাইজারের কাজ করবে না, হিসাবের কাজ করবে না, সে তত্ত্বাবধান করবে, প্রশাসনের কাজ করবে না। প্রশাসন অবশ্যই তোমার কি করবে না, শ্রমিকের লেভেলে চলে আসবে না। শ্রমিক থেকে সুপারভাইজার যাবে, সুপারভাইজার থেকে হিসাব যাবে, হিসাব থেকে প্রশাসন, প্রশাসন থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা। আবার ঊর্ধ্বতন কর্মকর্তা যদি নিম্ন লেভেলে কিছু জানাতে চায় তাহলে প্রশাসনকে জানাবে, প্রশাসন সেটা হিসাব রক্ষককে জানাবে, হিসাব রক্ষক সুপারভাইজারের মাধ্যমে তোমার শ্রমিক লেভেলে জানিয়ে দেবে। এই হলো আমার সমন্বিতকরণ। এখন এরা যদি দেখা যায় যার যার মতো কাজ করছে, তাহলে কিন্তু তোমার সমন্বিতকরণ হবে না। আরো 10 মিনিট। এবার আমি যাব ব্যবস্থাপনার শেষ ধাপ, আবার শুরুর ধাপ, নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ, কন্ট্রোলিং ইজ ইন মাই পাওয়ার। তো খেয়াল করো এই নিয়ন্ত্রণটা কি? নিয়ন্ত্রণ হবে তোমার বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন কর্মী দক্ষ মুনাফা অর্জনের উদ্দেশ্যে, প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমরা যখন বিভিন্ন কাজ করব, সেই কাজগুলো কিভাবে হচ্ছে, কিভাবে হয়েছিল তা নিয়ন্ত্রণ করব। এখন এই যে বলছি, কি বলছি একটু লিখি, পরিকল্পনা মাফিক প্রতিষ্ঠানের সকল কাজ যে তত্ত্বাবধানকে নির্ণায়ক বা নির্ধারক নিয়ন্ত্রণ। খেয়াল করো, পরিকল্পনা বলে দেবে আমার কাজের শেষটা ঠিক আছে কিনা, সেটা নির্ধারণ করবে। মানে আমার নিয়ন্ত্রণের উপরই নির্ধারণ করবে যে পরিকল্পনা সঠিক ছিল কিনা। নিয়ন্ত্রণের প্রতিষ্ঠানের পরিকল্পনা সঠিক ছিল কিনা, তাই না স্টুডেন্ট? খেয়াল করো, আমি একটা পরিকল্পনা করছি, পরিকল্পনা বিভিন্ন ধাপে ধাপে চালিয়ে নিয়ে আমি নিয়ন্ত্রণে পৌঁছে গেছি। এখন নিয়ন্ত্রণে এসে দেখলাম যে আমার কাজ কিছুই হয়নি, তাহলে আমার পরিকল্পনাটা ভুল ছিল। আর নিয়ন্ত্রণ যদি দেখি
যে হ্যাঁ আমি যেরকম কাজ নির্ধারণ করেছিলাম তা সঠিক সুন্দর আছে, তাহলে সেটা হবে সঠিক নিয়ন্ত্রণ। এর জন্য আমরা নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা, তাই নিয়ন্ত্রণ ও পরিকল্পনাকে ব্যবস্থাপনায় মুদ্রার এপিঠ ওপিঠ বলা হয়ে থাকে। ঠিক আছে, আমরা দেখলাম যে এই যে শেষের কথাটা দেখো, নিয়ন্ত্রণ ও পরিকল্পনাকে ব্যবস্থাপনায় মুদ্রার এপিঠ ওপিঠ বলা হয়ে থাকে। কেন? এক মুদ্রার এপিঠে হেড থাকলে ওপিঠে অবশ্যই টেল থাকবে, তাই না? এখন ওপিঠে টেল থাকলে অবশ্যই এক পিঠে হেড থাকবে। এই হেড এবং টেলের ব্যবহারটাই হবে আমার মুদ্রার এপিঠ ওপিঠ। একটা ছোট্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি আমি তোমাদের, সেটা হলো এই গেল আমাদের ব্যবস্থাপনার কার্যাবলী। এখান থেকে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম, প্রশ্নগুলি দিয়ে দিচ্ছি একটু দেখো। প্রশ্ন শিখলাম পরিকল্পনা কি, 2 নাম্বার একে দর্পণ বা আয়না কাকে বলে? ব্যবস্থাপনায় হয়নি, ব্যবস্থাপনায় দর্পণ বা আয়না কাকে বলে, তাই না? কাকে ফাউন্ডেশন পিলার বলে? 4 নাম্বার হতে পারে সংগঠন কি? 5 নাম্বার হতে পারে ভূমি শ্রম মূলধন। ব্যবস্থাপনার কোন কাজে ব্যবহৃত হয়? 6 নাম্বার হতে পারে নেতাকে। 7 নাম্বার হতে পারে নেতৃত্ব কি, তাই না? 8 নাম্বার হতে পারে সমন্বয় কি। 9 নাম্বার হতে পারে প্রেরণা কি ও কত প্রকার। 10 নাম্বার হতে পারে নিয়ন্ত্রণ কি। এরকম অনেক প্রশ্ন হতে পারে, একটু বইটার সাথে যোগাযোগ রাখবা, বইটাতে কি লেখা আছে একটু পড়বা। যেটা একটু শর্ট বুঝিয়ে দিব বলেছিলাম, খেয়াল করো। একটা প্রতিষ্ঠান চালাতে গেলে 3টা স্তর থাকে। এখানে হবে উচ্চ স্তর, এটা হলো মধ্যস্তর, এটা হলো নিম্ন স্তর। অলরেডি আমি কিছুটা বোঝানোর চেষ্টা করেছি, আশা করেছি বুঝেছ। নিম্ন স্তর হলো শ্রমিক, মধ্যস্তর হলো তোমার মাধ্যমিক, যেমন আমি এখানে কয়েকটা ধাপ লিখেছিলাম। প্রশাসন, উচ্চস্তর তোমার পরিচালক,